পালিয়ে বেড়ানো আমেরিকা সেনাদের ধরতে সুপ্ত বাহিনী নামিয়েছে ইরান, পাশে চীন, রাশিয়া। মধ্যপ্রাচ্য কি মার্কিন সেনাদের কবর হবে? যন্তর মন্তর না ছাড়ার ঘোষণা ককটেল পার্টি। শিক্ষামন্ত্রীর পর স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি। মোদী সরকার কি পতনের মুখে? গোপন ভিডিও অডিও ফাঁসে বিশ্বে ক্ষমতা হারিয়েছেন অনেক শীর্ষ রাজনীতিবিদ। পদ খোয়ানোর সাথে ক্যারিয়ারও কি চিরতরে শেষ হয়েছে? একসময় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে মনে করা হতো প্রায় দুর্ভেদ্য দুর্গ, কিন্তু একের পর এক ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলায় সেই নিরাপত্তা বলয়ে এখন ফাটল স্পষ্ট। সমঝোতা চুক্তি ভেঙে টানা 11 দিন ধরে আবারও চলছে আমেরিকা ইরান যুদ্ধ। এবার আরও সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফল আঘাত চালাচ্ছে ইরান। ইরানের হামলায় তছনছ হয়েছে কুয়েত, বাহরাইন ও জর্ডানের একাধিক ঘাঁটি এবং এর ভেতরে থাকা যুদ্ধবিমান, প্রতিরক্ষা ব্যবস্থা সহ রাডার সিস্টেম। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর হামলায় মার্কিন সেনা নিহতের সংখ্যা। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহারের অপকৌশল নিয়েছে মার্কিন বাহিনী। সাধারণ মানুষের জীবনের ঝুঁকি তৈরি করে বেসামরিক অফিস, হোটেল ও স্থাপনায় অবস্থান করছে মার্কিন সেনারা, এমন অভিযোগ তেহরানের। প্রশ্ন উঠেছে, বেসামরিক স্থাপনায় অবস্থান নিয়ে কি যুদ্ধাপরাধ করছে আমেরিকা? কি বলছে যুদ্ধের আইন? বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষয়ক্ষতি ও নিরাপত্তা ঝুঁকির কারণে কিছু মার্কিন সদস্যকে সামরিক ঘাঁটি থেকে সরিয়ে হোটেল, অফিস ভবন এবং অন্যান্য বেসামরিক স্থাপনায় রাখা হয়েছে। তবে যুদ্ধের আইন অনুযায়ী সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করা মারাত্মক অপরাধ। জেনেভা কনভেনশনের অতিরিক্ত প্রোটোকল 1 অনুচ্ছেদ অনুযায়ী কোনো সামরিক লক্ষ্যকে সুরক্ষিত রাখতে বেসামরিক মানুষের উপস্থিতি বা বেসামরিক স্থাপনাকে ব্যবহার করা নিষিদ্ধ। এছাড়া রোম সংবিধির 8 ধারা অনুযায়ী ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষকে সামরিক অভিযানের ঢাল হিসেবে ব্যবহার করা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। এক্ষেত্রে মার্কিন সেনাদের অবস্থান করা বেসামরিক স্থাপনাতে হামলা বা অভিযান পরিচালনার পূর্ণ ক্ষমতা রয়েছে ইরানের হাতে। তবে সংযম প্রকাশ করে যাচ্ছে ইরান। সরাসরি এসব স্থাপনায় হামলা না চালিয়ে কুয়েতের বিদ্যুৎ কেন্দ্র ও পানি শোধনাগারের মতো কৌশলগত স্থানে হামলা চালিয়েছে আইআরজিসি। তবে তেহরান সবসময় বলেছে তাদের লক্ষ্য বেসামরিক মানুষ নয়, বরং যেসব স্থাপনা থেকে আমেরিকার সামরিক অভিযান পরিচালনা করছে বা যেখানে মার্কিন সেনাদের উপস্থিতি রয়েছে সেগুলোই তাদের লক্ষ্য। তারা সতর্ক করে বলেছে, মার্কিন বাহিনী যদি বেসামরিক স্থাপনাকে সামরিক কাজে ব্যবহার করে তাহলে সেই স্থানগুলো বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হতে পারে। একই সাথে উপসাগরীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতায় সহায়তা না করার আহ্বানও জানিয়েছে তেহরান। আমেরিকার হামলার পর দাও দাও করে জ্বলছে দক্ষিণ ইরানের খুজেস্তান প্রদেশের বেহবাহান শহর। টানা 11 দিনের হামলায় মার্কিন বাহিনীর লক্ষ্য ছিল সেখানে থাকা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, আইআরজিসির একটি সামরিক ঘাঁটি ও স্থানীয় বাখরেদিয়ান ব্যারাক। বেহবাহান শহর ছাড়াও তেহরান, তাবরিজ, বুশেহের, বন্দর আব্বাস ও কেশম দ্বীপে হামলা চালিয়েছে মার্কিন সেনারা। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের সামরিক বিমান হ্যাঙ্গার, ড্রোন স্টোরেজ সুবিধা ও সামরিক অবকাঠামো সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে টানা 1 ঘন্টারও বেশি সময় ধরে হামলা চালানো হয়েছে। এছাড়া যুদ্ধ শুরুর পর এই প্রথমবারের মতো নির্দিষ্ট করে ইরানের অন্যতম প্রধান ইউরেনিয়াম পারমাণবিক কেন্দ্র নাতানজের কাছে অবস্থিত সন্দেহভাজন ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা পিক্যাক্স মাউন্টেনে খুব শিগগিরই হামলা চালানোর হুমকি দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হলে গোটা অঞ্চলেই ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেছে তেহরান। সাধারণ ইরানিরাও এই হামলা প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকবে বলে আশা প্রকাশ করেছে খামেনি সরকার। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন স্থাপনার পাশাপাশি আমেরিকার মিত্র দেশগুলোও রেহাই পাবে না বলে হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসি। এরই মধ্যে মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বেড়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ ও সেনা হতাহতের সংখ্যাও। সবশেষ মার্কিন হামলার জবাবে জর্ডানের প্রিন্স হাসান ও কিং ফয়সাল ঘাঁটিতে থাকা F-15 যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার সংরক্ষণ কেন্দ্রে হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী বাহিনী। হামলা হয়েছে কুয়েত ও বাহরাইনেও। ইরানের ধারাবাহিক হামলা থেকে বাঁচতে সামরিক ঘাঁটির বাইরে হোটেল ও অন্যান্য বেসামরিক স্থাপনায় আশ্রয় নিচ্ছে মার্কিন সেনারা। তবে সেখানেও রেহাই নেই। মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে নিখুঁত হামলা চালাচ্ছে খামেনির দেশ।
ইরানের সাথে যুদ্ধে জড়ানোর পর আমেরিকার যুদ্ধ বাজেটের টান পড়েছে অনেক আগেই। এখন পর্যন্ত $3,750 কোটি খরচ হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। সংকটের মুখে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে মার্কিন কংগ্রেসের কাছে আরও $8,700 কোটি জরুরি তহবিল চেয়েছেন পেন্টাগন প্রধান পিট হেগসেথ। জরুরি ভিত্তিতে নতুন তহবিলের অনুমোদন না দিলে শিগগিরই সামরিক প্রশিক্ষণ কমিয়ে আনতে হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। আমরা এই মুহূর্তে এক বিপজ্জনক পৃথিবীতে বাস করছি, যেখানে শত্রুর বিরুদ্ধে সাহসী ও দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তাই 2026 অর্থবছরের জন্য আমি অতিরিক্ত যুদ্ধ তহবিলের অনুরোধ জানাচ্ছি। এই অনুরোধটি প্রতিরক্ষা বিভাগের প্রয়োজনীয় সম্পদের যোগানের জন্য অত্যন্ত জরুরি। প্রেসিডেন্ট ট্রাম্প আগামী অর্থবছর থেকে যুদ্ধ বাজেটের পরিমাণ $1,50,000 কোটি চাইছেন এবং দেশকে রক্ষা করার জন্য আমাদেরও তাই প্রয়োজন। তবে ইরান যুদ্ধ চালিয়ে যেতে নতুন করে কোনো অর্থ বরাদ্দ দিতে নারাজ মার্কিন আইন প্রণেতারা। শুধু ডেমোক্রেটরা নয়, ইরানের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগের যুদ্ধ কৌশলের তীব্র সমালোচনা করছেন ট্রাম্পের রিপাবলিকান পার্টির সদস্যরাও। আপনাদের কাছে ট্রিলিয়ন ডলার আছে। আপনাদের কাছে $1 ট্রিলিয়নেরও বেশি থাকার পরেও নতুন করে $1.5 ট্রিলিয়ন চাইছেন। এটা টাকার প্রশ্ন নয়, এটা নেতৃত্বের প্রশ্ন এবং যুদ্ধে সত্যিকারের জয় পেতে কি প্রয়োজন তা বোঝার প্রশ্ন। আর চলমান যুদ্ধে ইরানকে সমর্থন জানিয়ে হরমুজ প্রণালীর পর এবার লোহিত সাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ বাব আল মান্দ প্রণালীও বন্ধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সৌদি আরবের সাথে বাণিজ্যিক সম্পর্ক থাকা দেশের জাহাজগুলো হুথি বিদ্রোহীদের হামলার মুখে পড়ার ঝুঁকিতে রয়েছে। এই 3 দেশের সাথে সংশ্লিষ্ট জাহাজগুলোকে লোহিত সাগর ও এডেন উপসাগর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী অ্যাসপাইডস। যদিও বাব আল মান্দে কোনো জাহাজে হামলা হলে উপযুক্ত জবাব দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরান আমেরিকা যুদ্ধ যখন ভয়াবহ রূপ নিচ্ছে, তখনও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারী পাকিস্তান। মধ্যপ্রাচ্যের বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পাকিস্তান সফরে গিয়েছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি। যুদ্ধ থামিয়ে আলোচনার টেবিলে ফিরতে আরেক মধ্যস্থতাকারী কাতারের পক্ষ থেকে শান্তি প্রস্তাব পাওয়ার কথাও জানিয়েছে তেহরান। শিক্ষার্থীদের বেধড়ক মারধর আর নির্দয় নিপীড়নের দৃশ্যটা গত 20 জুলাই সোমবারের ভারতের রাজধানী দিল্লির রাজপথে শিক্ষার্থীদের উপর এমন অসহিষ্ণু আচরণ নাড়া দিয়েছে অভিভাবক, রাজনীতিবিদ আর সুশীল সমাজকে। শিক্ষার্থীদের সুরক্ষার কথা চিন্তা করে পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার মতো কর্মসূচি আপাতত স্থগিতের ঘোষণা দেয় এর আয়োজক ককরোচ জনতা পার্টি সিজেপি। তাদের প্রতি সমবেদনা জানিয়ে পরদিনই প্রতিবাদী কর্মসূচি নিয়ে রাস্তায় নামলেও পুলিশি ধরপাকড় আর আটকের শিকার হন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব সহ বিরোধী দলের নেতাকর্মীরা। তাহলে কি এখানেই শেষ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদী কর্মসূচি? আমরা এটা খুব পরিষ্কারভাবে বলেছি। 20 জুলাই যা ঘটেছে তা ছিল ট্রেলার। সরকার আমাদের দাবি না মানলে আরো 10 লাখ মানুষ দিল্লিতে আসবে। এবার আমরা থেমে থাকবো না, চুপ থাকবো না। আমরা অনেক কিছু দেখেছি, অনেক কিছুর সাক্ষী হয়েছি, অনেক কিছুর অভিজ্ঞতা নিয়েছি। সরকার না শুধরালে এদেশের যুব সমাজ খুব বাজেভাবে তাদের পতন ঘটাবে। সিজেপির মুখপাত্রের এই বয়ানে স্পষ্ট, খুব সহজে থামবে না তারা। দিল্লির যন্তর মন্তর ময়দানে প্রতিবাদী অবস্থান কর্মসূচি বহাল রেখে সরকারকে সেই বার্তাই দিচ্ছে তরুণ তুর্কির দল সিজেপি। পুলিশের কড়া অবস্থান আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গতানুগতিক আশ্বাসের পর এই আন্দোলন থামার পরিবর্তে আরও সংগঠিত হচ্ছে। বুধবার সকাল থেকেই যন্তর মন্তরে অবস্থান কর্মসূচিতে দলে দলে যোগ দিচ্ছেন শিক্ষার্থী, অভিভাবক আর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সিজেপির দাবির সাথে একাত্মতা জানিয়ে মুম্বাইয়ের চেম্বুর, বিহারের পাটনা, তেলেঙ্গানার হায়দ্রাবাদ, রাজস্থানের জয়পুর সহ ভারতের একাধিক এলাকায় বুধবারও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থী আর বিরোধী দলের নেতাকর্মীরা। এসব কর্মসূচিতে বাধা দিয়ে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। এদিকে পুলিশি ধরপাকড় আর সাময়িক আটকের ধকল পোহানোর পরদিনই পার্লামেন্ট ভবনের বাইরে প্রতিবাদ কর্মসূচি পালন করেন কংগ্রেস সহ বিরোধী দলীয় জোটের নেতারা। বেড়েছে বিরোধী দলের 4 দফা দাবির পরিধি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ সহ 5 দফা দাবি জানিয়ে মঙ্গলবারই ভিডিও বার্তা দিয়েছেন রাহুল গান্ধী। তরুণ প্রজন্ম বিপুলভাবে এই সরকারকে ভোট দিয়েছে। তারা মনে করছে তাদের সাথে চরম বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আপনারা গণমাধ্যমে কি প্রচার করেন বা কি উপস্থাপন করেন তাতে আমার কিছুই যায় আসে না। আমাদের কর্তব্য হলো তাদের পাশে দাঁড়ানো, তাদের সমর্থনে আওয়াজ তোলা এবং আমাদের গণতন্ত্রের জন্য লড়াই করা, আর আমরা তা করবই। শুধু বাইরে নয়,
পার্লামেন্টের ভেতরেও ব্যাপক হট্টগোল হয়েছে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে। স্পিকার ওম বিড়লার সাথে তর্কে জড়ান সমাজবাদী পার্টির অখিলেশ যাদব। তিনি জানতে চান, সারা দেশে তোলপাড় ফেলা এই বিষয়ে প্রধানমন্ত্রী মোদী বাইরে কথা বললেও পার্লামেন্টে কেন নিশ্চুপ? এছাড়া প্রতিবাদ কর্মসূচিতে থাকা মেয়েদের জামা ছেড়ে দেওয়ার ঘটনা পার্লামেন্টের নজরে আনেন অখিলেশ। অন্য বিরোধী দলের জনপ্রতিনিধিরাও এই বিষয়ে কথা শুরু করলে ব্যাপক হট্টগোল লাগে লোকসভার অধিবেশনে। সামাজিক মাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় এই বিক্ষোভকে সরকারের কাছে আউট অফ সিলেবাস বলে কটাক্ষ করেছেন তৃণমূলের পার্লামেন্ট সদস্য মহুয়া মৈত্র। শিক্ষার্থীদের উপর জুলুম নির্যাতনের ঘটনায় সাড়া দেয়নি সুপ্রিম কোর্টও। শিক্ষার্থীদের উপর পুলিশ নির্যাতনের বিষয়টি আমলে নিয়ে স্বপ্রণোদিত হস্তক্ষেপ চেয়েছিলেন এক আইনজীবী। এই নিয়ে জরুরি শুনানির আবেদন খারিজ করে প্রধান বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ। সেদিনের ঘটনার ভিডিও আদালতকে দেখাতে চাইলে প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, ওই ভিডিওতে আদালতের কোনো আগ্রহ নেই। এসব দেখিয়ে যেন আদালতের সময় নষ্ট না করা হয়। এর আগে মঙ্গলবার দিল্লি হাইকোর্টেও একই বিষয়ে জরুরি শুনানির আবেদন খারিজ হয়েছে। সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন সমাজকর্মী সোনম ওয়াংচুককে মঙ্গলবার সন্ধ্যায় গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সিজেপির আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে অনশনের 24 দিনের মাথায় আদালতের নির্দেশে গত শনিবার তাকে যন্তর মন্তর ময়দান থেকে তুলে হাসপাতালে ভর্তি করেছিল পুলিশ। চিকিৎসা চলাকালেও অনশন ভাঙেননি তিনি। 28 জুন থেকে অনশনে আছেন তিনি। শিক্ষায় দুর্নীতি, প্রশ্ন ফাঁসের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজেপি শুরু করা প্রতিবাদী কর্মসূচি ভারতের গণ্ডি ছাড়িয়ে দেশেও ছড়িয়ে পড়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের একাধিক গণমাধ্যম। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই সহ ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, অনশনরত ওয়াংচুকের প্রতি সংহতি জানিয়ে আমেরিকার অ্যাডভোকেসি গ্রুপ হিন্দুস ফর হিউম্যান রাইটস নিউ ইয়র্ক এবং সান হোসে শহরে বিক্ষোভ করেছে। লন্ডন ও আয়ারল্যান্ডের ডাবলিনেও বিক্ষোভ প্রদর্শন করেছে এই একই গ্রুপের সদস্যরা। মেডিকেল ভর্তি পরীক্ষায় নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে 20 জুন থেকে ককরোচ জনতা পার্টি প্রতিবাদ কর্মসূচি শুরু করে। 7 দিন পর অনশনে বসেন 59 বছর বয়সী প্রকৌশলী, উদ্ভাবক ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক। বেনিয়ামিন নেতানিয়াহু একজন দাগী যুদ্ধাপরাধী। ট্রাম্পের চোখ রাঙানি পাত্তা না দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে এমন কড়া ভাষায় আক্রমণ করলেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। গাজায় রক্তক্ষয়ী গণহত্যার সরাসরি দায় নেতানিয়াহুর উপর চাপিয়ে মামদানি সাফ জানালেন, তার মতো অন্য যে কোনো পলাতক যুদ্ধাপরাধীকে নিউ ইয়র্ক শহরে কোনোভাবেই স্বাগতম জানানো হবে না। ইসরায়েলি প্রধানমন্ত্রীর আসন্ন আমেরিকা সফরকে ঘিরে মার্কিন রাজনৈতিক অঙ্গন এখন রীতিমতো উত্তপ্ত। নেতানিয়াহুকে সুরক্ষা দেওয়ার কারণে ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নিজেকে মানবতার পক্ষের শক্তি হিসেবে তুলে ধরলেন মামদানি। তবে একজন মেয়র হয়ে মামদানি কি পারবেন আরেক দেশের প্রধানমন্ত্রীকে গ্রেফতার করতে? বেনিয়ামিন নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী, ফিলিস্তিনি জনগণের ওপর চলা ভয়াবহ গণহত্যার মূল কারিগর। ৭৩,০০০-এরও বেশি মানুষ হত্যা এবং অবশ করার ওষুধ ছাড়াই হাজার হাজার শিশুর অপারেশনের মতো চরম কষ্টের জন্য তিনি দায়ী। নবজাতকদের বেঁচে থাকার সুযোগটুকুও কেড়ে নিতে শিশু হাসপাতাল ও দাতব্য চিকিৎসা কেন্দ্র হামলা চালিয়েছেন নেতানিয়াহু। খাদ্য ও ত্রাণ আটকে রেখে অসংখ্য মানুষকে না খাইয়ে রেখেছেন। গুলি করে মেরেছেন শত শত ত্রাণকর্মী ও সাংবাদিককে। এমনকি তথাকথিত যুদ্ধবিরতির ৮ মাস পরেও ইসরায়েলি বাহিনী পরিকল্পিতভাবে ফিলিস্তিনি শিশুদের হত্যা করে চলেছে। এককভাবে কোনো রাষ্ট্রপ্রধানকে গ্রেফতারের আইনি ক্ষমতা নেই নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির। কিন্তু গাজায় চালানো গণহত্যার বিরুদ্ধে নিশ্চুপ না থেকে সোচ্চার হওয়ার বিষয়টি মার্কিন রাজনীতির অঙ্গনে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে জায়গা করে নিয়েছে। নিজ বক্তব্যে মামদানি মন্তব্য করেন, আমেরিকার কেন্দ্রীয় সরকারের উচিত নেতানিয়াহুকে গ্রেফতার করে তার বিচার নিশ্চিত করা। আমি আগেও বলেছি, আন্তর্জাতিক আদালতের মতো আমিও মনে করি বেনিয়ামিন নেতানিয়াহুকে তার অপরাধের জন্য গ্রেফতার ও বিচারের মুখোমুখি করা উচিত, যেমনটা আন্তর্জাতিক আদালতে অভিযুক্ত অন্য যে কারো ক্ষেত্রে প্রযোজ্য। নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে এই শহর তার উপর জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে পারে কিনা তা জানতে আমার প্রশাসন প্রচলিত আইনের সব পথ পরীক্ষা করে দেখেছে। এটি পরিষ্কার, নেতানিয়াহুকে গ্রেফতারের একক আইনি ক্ষমতা আমাদের শহরের নেই, তবে মার্কিন কেন্দ্রীয় সরকারের সেই ক্ষমতা আছে। আমি আহ্বান জানাচ্ছি আন্তর্জাতিক আদালতে যোগ দিয়ে সরকার যেন এই পরোয়ানা কার্যকর করে।
আন্তর্জাতিক আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও বেনিয়ামিন নেতানিয়াহুকে সব রকম সুরক্ষা দিচ্ছেন তার পুরনো মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে খোদ যুক্তরাষ্ট্রেই চলছে তুমুল রাজনৈতিক বিতর্ক। সমালোচকরা বলছেন এই সংকটকে ট্রাম্প ও মামদানি কাজে লাগাচ্ছেন জনপ্রিয়তা বাড়ানোর হাতিয়ার হিসেবে। মামদানির নেতানিয়াহু বিরোধী অবস্থানকে অস্ত্র বানিয়ে ডেমোক্রেটিক পার্টিকে উগ্রপন্থী হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন ট্রাম্প। অন্যদিকে একজন যুদ্ধাপরাধীর বিরুদ্ধে দাঁড়ানোর ফলে সমর্থকদের কাছে আরও বাড়ছে মামদানির জনপ্রিয়তা। নিউ ইয়র্ক মেয়রের শক্ত অবস্থান নেতানিয়াহুর আসন্ন আমেরিকা সফরে কতটা প্রভাব ফেলবে সেটা এখনই বলা সম্ভব না। ক্ষমতার শীর্ষে থাকা রাজনীতিকদের জন্য ব্যক্তিগত জীবন কখনো কখনো সবচেয়ে বড় রাজনৈতিক ঝুঁকিতে পরিণত হয়। ডিজিটাল যুগে একটি ভিডিও, অডিও, ছবি বা ব্যক্তিগত বার্তা ফাঁস হয়ে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়তে পারে সারা বিশ্বে। অনেক ক্ষেত্রেই ফাঁস হওয়া এসব তথ্য কেবল জনসমালোচনারই জন্ম দেয় না, বরং চিরতরে শেষ করে দেয় সংশ্লিষ্টদের রাজনৈতিক ক্যারিয়ারও। এ ধরনের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ফ্রান্সের সাবেক সরকারি মুখপাত্র ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ঘনিষ্ঠ সহযোগী বেঞ্জামিন গ্রিভোকে ঘিরে। 2020 সালে তিনি প্যারিসের মেয়র নির্বাচনে ম্যাক্রোর দলের প্রার্থী ছিলেন। নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে তার একটি ব্যক্তিগত যৌন ভিডিও ও অন্তরঙ্গ বার্তা ফাঁস হয়। ব্যাপক বিতর্কের মুখে গ্রিভো ঘোষণা দেন তিনি আর নির্বাচনে থাকছেন না। এক সময় যাকে ফ্রান্সের জাতীয় রাজনীতির ভবিষ্যৎ নেতা হিসেবে দেখা হচ্ছিল, তার রাজনৈতিক যাত্রা কার্যত সেখানেই থেমে যায়। রয়টার্স ও বিবিসি জানিয়েছিল, ভিডিও প্রকাশের পর পারিবারিক নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের কথা উল্লেখ করে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। হাঙ্গেরির ক্ষমতাসীন ফিদেস দলের নেতা ও জিওর শহরের মেয়র ছিলেন জোল্ট বোরকাই। 2019 সালে একটি বিলাসবহুল ইয়টে কয়েক নারীর সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস হয়। ওই ভিডিও ফাঁসের পর শুধু ব্যক্তিগত জীবন নয়, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও সামনে আসে। প্রবল চাপের মুখে শেষ পর্যন্ত মেয়রের পদ থেকে পদত্যাগ করেন তিনি। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাডিসন কওয়ারথন 2022 সালে তার একাধিক যৌন ইঙ্গিতপূর্ণ ভিডিও ফাঁসের পর ব্যাপক বিতর্কে জড়িয়ে পড়েন। তার জেরেই রিপাবলিকান প্রাইমারিতে তিনি পরাজিত হন এবং কংগ্রেসে নিজের আসন হারান। যুক্তরাজ্যের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক 2021 সালে করোনা মহামারী চলাকালে গোপন সিসিটিভি ফুটেজ ফাঁসের কারণে পদত্যাগ করেন। যুক্তরাজ্যে যখন কঠোর লকডাউন কার্যকর ছিল, তখন ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভেতরের সিসিটিভি ফুটেজে তাকে নিজের কার্যালয়ে এক নারী সহকর্মীকে জড়িয়ে ধরতে ও চুমু খেতে দেখা যায়। সাধারণ মানুষকে কঠোর স্বাস্থ্যবিধি মানার তাগিদ দেওয়া নেতার এই আইন ও নৈতিকতা লঙ্ঘনের ঘটনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দেয়। যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সাবেক ডেপুটি স্পিকার লর্ড সিওয়েল 2015 সালে গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওর জেরে পদ হারান। দ্য সান পত্রিকার প্রকাশিত একটি গোপন ভিডিও ফুটেজে তাকে নিষিদ্ধ মাদক সেবন এবং অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় দেখা যায়। যুক্তরাজ্যের পার্লামেন্টের উচ্চকক্ষের নৈতিকতা ও আচরণবিধি তদারকির দায়িত্বে থাকা ব্যক্তিত্বের এমন কর্মকাণ্ড প্রকাশ পেলে বিবিসি ও গার্ডিয়ানের মতো বিশ্ব গণমাধ্যমে ব্যাপক তোলপাড় শুরু হয়। যুক্তরাষ্ট্রের আর এক আলোচিত রাজনীতিক অ্যান্থনি ওয়েইনারের পতন ঘটে একাধিক যৌন বার্তা, অন্তরঙ্গ ছবি এবং পরে অপ্রাপ্তবয়স্ক এক কিশোরের সঙ্গে অনলাইন যোগাযোগের তথ্য প্রকাশের পর। যদিও এটি ভিডিও ফাঁস ছিল না, ডিজিটাল তথ্য প্রমাণ প্রকাশের পর তাকে কংগ্রেস ছাড়তে হয় এবং পরবর্তীতে তিনি কারাদণ্ডও ভোগ করেন। নিউ ইয়র্কের সাবেক গভর্নর এলিয়ট স্পিটজার দীর্ঘদিন দুর্নীতি বিরোধী অবস্থানের জন্য পরিচিত ছিলেন, কিন্তু যৌনকর্মী চক্রের তদন্তে ফোন রেকর্ড, আর্থিক লেনদেন এবং অন্যান্য তদন্ত সংক্রান্ত তথ্য প্রকাশের পর 2008 সালে তাকে গভর্নরের পদ থেকে পদত্যাগ করতে হয়। ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বের্লুসকোনি বহু বছর ধরে তথাকথিত বুঙ্গা বুঙ্গা পার্টি নিয়ে বিতর্কে ছিলেন। ব্যক্তিগত বাসভবনে জমকালো ও আপত্তিকর এসব পার্টির আয়োজন করতেন তিনি। এসব ঘিরে বিভিন্ন ফোন আলাপের রেকর্ড, আদালতের সাক্ষ্য এবং তদন্তে উঠে আসা তথ্য তার রাজনৈতিক ভাবমূর্তি অনেকটাই ধসিয়ে দেয়। ইসরায়েলের রাষ্ট্রপ্রধানের মতো সর্বোচ্চ পদে থেকে একাধিক নারী সহকর্মীকে ধর্ষণ করেছিলেন মোশে কাতসাব। তা ছিল ক্ষমতার অপব্যবহারের এক নিকৃষ্ট উদাহরণ। 2010 সালে ইসরায়েলের একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে 7 বছরের কারাদণ্ড দেয়। রাষ্ট্রের সর্বোচ্চ নেতার দ্বারা সংঘটিত এমন ভয়াবহ অপরাধ পুরো বিশ্বকেই হতবাক করে দিয়েছিল।